আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মৌলসমূহ আয়নের ইলেকট্রন বিন্যাস। এর আগে আমরা আব্বাও নীতি, হোলসের রোল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল পড়ে নিয়েছি এবং বিভিন্ন যে উপকক্ষ আকারে যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা সাজাতে হয়, অর্থাৎ 1s 2s 2p এইগুলোর যে শক্তিক্রম সেটাও আমরা জেনে গেছি। তো আজকে একটা ট্রিক শিখে নেব যে 1 থেকে 30 নয়, প্রায় 1 থেকে 119 অবধি যে মৌলগুলো আছে সেই সকল মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করে নিতে পারি। তাহলে চলে আসো, প্রথমে আমাদের দেখো আমরা যে চারখানা মোটামুটি আমরা উপকক্ষ পড়েছিলাম, তাদের মধ্যে কি কি ছিল না, এস, পি, ডি আর এফ, এই চারটে আমাদের উপকক্ষ ছিল। এবং এই উপকক্ষগুলোর আমাদের সর্বাধিক যে ইলেকট্রন সংখ্যা হতে পারে সেটার ক্ষেত্রে এসের ক্ষেত্রে কত পড়েছিলাম, 2টো ইলেকট্রন, পি এর ক্ষেত্রে সর্বাধিক 6টা ইলেকট্রন, ডি এর ক্ষেত্রে সর্বাধিক 10টা ইলেকট্রন আর এফ এর ক্ষেত্রে সর্বাধিক 14টা ইলেকট্রন হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথম কক্ষে আমরা জেনেছিলাম যে একটি উপকক্ষ থাকে 1s, দ্বিতীয় কক্ষে 2s 2p, তৃতীয় কক্ষে 3s 3p 3d, চতুর্থ কক্ষে 4s 4p 4d 4f, এরমভাবে উপকক্ষগুলো ছিল। কিন্তু উপকক্ষে এনার্জি অর্ডারও আমরা শিখে গিয়েছিলাম, কিন্তু সেটা মনে রাখার একটু আমাদের সমস্যা হচ্ছিলো। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স যদি আমরা জেনে নিতে পারি বা একটা কৌশল যদি জেনে নিতে পারি যে সহজে আমরা কি করে যে কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আমরা কি করে তৈরি করব। তো চলে আসা যাক, প্রথমে আমরা লিখে নিই যে প্রথমে দুটো এস লিখলাম, তারপরে দুটো পিএস লিখলাম, তারপর দুটো পিএস লিখলাম, তারপরে দুটো ডিপিএস লিখলাম, তারপরে আবার দুটো এফডিপিএস লিখলাম, এফডিপিএস। তাহলে দেখো, তাহলে আমরা যদি এরকমভাবে মনে রাখতে পারি যে এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, ঠিক আছে, তাহলে এরকম যদি মনে রাখতে পারি তাহলে আমরা দেখব 1 থেকে 119 পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। এবার দেখো, এস আমাদের জানি কোথা থেকে শুরু হয়েছে না, 1s থেকে, সুতরাং এটাকে 1, তারপরটাকে 2, তারপরটাকে 3, তারপরটাকে 4, তারপরটাকে 5, তারপরটাকে 6, তারপরটা 7, তারপরটা 8। তারপর আমরা কি জানি, পি কোথা থেকে শুরু হয়, দ্বিতীয় থেকে, তাহলে 2 নম্বরও মানে 2 থেকে শুরু হচ্ছে, 2, 3, 4, 5, 6, 7। তারপর আমরা ডি কোথা থেকে জানি, ডি 3 থেকে শুরু হয়, তো 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6। এফ কোথা থেকে শুরু হয়, এফ আমরা জানি 4 থেকে শুরু হয়, তাহলে 4f অ্যান্ড 5f। ঠিক আছে, এবার আরবিট্রারিলি আমি ধরে নিলাম, এরকমভাবে আমরা লিখে নেবার পর আমি ধরে নিলাম যে 103 নম্বর মৌলটার ইলেকট্রন বিন্যাস আমরা করব। প্রথমে আমি আরবিট্রারিলি যে কোনো একটা ধরে নিচ্ছি, 103 নম্বর মৌল। আমি জানি না, আমি কিন্তু পারমাণবিক সংখ্যাটা জানি, বা 103, অর্থাৎ ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 103। ঠিক আছে, তাহলে 103 সাজাতে হলে তার আগে আমাদের জেনে নিতে হবে যে কাছাকাছি যদি আমরা জেনে নিতে পারি যে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাসগুলো যদি জেনে নিতে পারি তাহলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হয়। আমাদের জানি যে আমরা যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আছে সেগুলো 6টা নোবেল গ্যাস আমরা জানি, সেগুলো কি, হিলিয়াম, তারপরে যেটা আছে আর্গন, তারপর যেটা আছে হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর ওটা হচ্ছে ক্রিপ্টন, তারপরটা জেনন, তারপরটা হচ্ছে রেডন। ঠিক আছে, এবার এদের ইলেকট্রন বিন্যাস যদি মনে রাখতে পারি, একমাত্র হিলিয়াম জানি যে 1s2 2টো ইলেকট্রন থাকে, নিয়নের 10টা ইলেকট্রন থাকে, মানে এদের সবসময় এরপরে যেগুলো থাকবে হিলিয়ামের পর থেকে যে নোবেল গ্যাসগুলো থাকবে এদের সবসময় দেখবে ইলেকট্রন বিন্যাস করার পর দেখবে p6টা কমপ্লিট থাকছে। কি 6 না, p6। নিয়নের ক্ষেত্রে 2p6 কমপ্লিট, আর্গানের ক্ষেত্রে 3p6 কমপ্লিট, ক্রিপ্টনের ক্ষেত্রে 4p6 কমপ্লিট, জেননের ক্ষেত্রে 5p কমপ্লিট, 5p6, আর রেডনের ক্ষেত্রে 6p6 কমপ্লিট। ঠিক আছে, তাহলে এইগুলো জেনে নিতে পারলে একটা সুবিধা হয় কি না, আমাদের সহজে আমরা বসিয়ে নিতে পারবো এবং তাদের পারমাণবিক ওজন অবধি আমরা করে নিতে পারি। এবার দেখো জেনন কত না, জেনন 2, নিয়ন কত 8 নম্বরে আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 8 বা ইলেকট্রন সংখ্যা 10, তাই তো 10 নম্বর, তাই তো। আর্গন হচ্ছে 18তে আছে, ক্রিপ্টন হচ্ছে 36 আছে, জেনন হচ্ছে 54 আছে, আর রেডন হচ্ছে 86 আছে। অর্থাৎ ডিফারেন্স দেখো 8, 8, 18, 18, 32, এটার মধ্যে ডিফারেন্স 8, এটা থেকে এটা 18, 8, এটা থেকে 18, তারপরটা 18, তারপরটা 32। তাহলে 8, 8, 18, 18, 32,
ডিফারেন্স দিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কি আমাদের নিউক্লিক গ্যাসের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে জেনন যদি বলা হয়, জেনন তাহলে 54 অবধি কমপ্লিট, রেডন হচ্ছে কত P6 অবধি কমপ্লিট, ঠিক আছে, P6 অবধি কমপ্লিট। তাহলে আমাদের এখন কত বলেছে না 103 অবধি, 103 অবধি। তাহলে লাস্ট সেল আমাদের কত না, যদি রেডনটা নিয়ে নিই, রেডন হচ্ছে কি 6p6, তাহলে এখানে 6 হয়ে যাওয়া মানে বাকিগুলো পুরো ভর্তি করে দিলাম, 1 2 দিয়ে যতগুলো ইলেকট্রন দিয়ে থাকে ততদূর পর্যন্ত ভর্তি করে দেওয়া, মানে আমাকে আর আলাদা করে গুনতে হবে না যে এখান পর্যন্ত, তার মানে কত হলো 86 অবধি হয়ে গেছে। তাহলে ভরে নিই 1s2 2s2 2p6, p এর 6টা হয় বলে, 3s2 3p6 4s2, d এর 10টা হয়, p এর কটা হয় 6 হয়, 5s2, তাই তো, d এর 10টা হয়, p এর 6টা হয়, s2, ঠিক আছে, 14 10, এরকমভাবে যদি গোনা যায় টোটালটা দেখবি যখন 6p6 হচ্ছে, সেটা কত হয়ে গেছে 6p6 হওয়া মানেই এটা হচ্ছে রেডন 86। এবার আমাকে কত তৈরি করতে হবে না 103 তৈরি করতে হবে, তাই তো। তাহলে 6p6 হয়ে যাওয়া মানে 86 হয়ে গেল, 86-এর পর এটা এখন 2 ভরলাম, তাহলে 88, তাই তো। 88-এর পর 14টা ভরতে হয়, 88 আর 14 দিলে কত হয়, 14 দিলে 102, 88 আর 14 হচ্ছে 102 আর 6d1। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস, না কত না 6p6, অর্থাৎ পুরো এখান পর্যন্ত যদি আমরা পরপর লিখে দিই তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তারপরে এইদিকে জায়গা নেই বলে লিখলাম না, এইদিকে নিচে লিখছি 310 পর 4p6 5s2 4d10 5p6 6s2 4f14 5d10 6p6 7s2 5f14 6d1। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস। এইটাকে আমরা সংক্ষেপে কীরকম করে লিখতে পারি না, এগুলো যদি ইলেকট্রন বিন্যাস লিখতে বলে তাহলে কিন্তু এরকম লিখতে হবে, আর সংক্ষেপে যদি লিখি তাহলে আমরা জানি 6p6 মানে এখান পর্যন্ত কি, এখান পর্যন্ত রেডন হয়ে গেছে, তাহলে রেডন কোর মানে এখানে 86 হয়ে গেল, 86 হয়ে যাওয়ার পর রেডন কোরের সাথে কত যোগ করতে হবে না 7s2 5f14 আর 6d1, ঠিক আছে। তাহলে 7s2 5f14 6d1, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এরকমভাবে আমরা করতে পারি। এবার আরও কিছু দেখে নিয়ে যাই, একটা দুটো আরও অন্যান্য যেরকমভাবে আমরা কীভাবে বানাতে পারি, আরও একটা দুটো উদাহরণ আমরা দেখে নেব। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু এক্সেপশনস জিনিস মনে রাখতে হবে। সেই এক্সেপশনস জিনিসগুলো কী আছে না, কিছু কিছু ইলেকট্রন বিন্যাস আছে যাদের ব্যতিক্রমী কিছু ইলেকট্রন বিন্যাস দেখা যায়, তাহলে সেইগুলো আমাকে একটা লিস্ট করে রাখতে হবে। সেইগুলো কি না, পারমাণবিক সংখ্যা যদি 24 29 41 42 44 45, ঠিক আছে, মৌলের কিন্তু এগুলো আয়নের না, 45 47 78 এবং 79 হয়, তাহলে এদের ইলেকট্রন বিন্যাসে বাইরের যে সেলটা আছে, বাইরের যে এস কক্ষটা আছে, বাইরের একদম বহিস্থ যে এস কক্ষটা আছে, তাদের S1 সবসময় ইলেকট্রন বিন্যাস হয়। 2 হওয়ার চান্স থাকলেও 2 হবে না, কারণ এরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য এদের S1 ইলেকট্রন বিন্যাস হয়, এইটুকু মনে রাখতে হবে। তাহলে কত কত 24 29 41 42 44 45 47 78 এবং 79 ক্ষেত্রে এদের S1 বাইরের যে কক্ষ আছে তাদের S1 ইলেকট্রন হয়, ঠিক আছে। আর একটা মনে রাখতে হবে না, 4f এর কখনো 1 অথবা 8, অর্থাৎ 4f1 আর 8 ইলেকট্রন কখনো থাকে না, 8 ইলেকট্রন থাকবে না, অর্থাৎ 4f এর 1 আর 8 ইলেকট্রনিক কনফিগারেশন হবে না ইলেকট্রন বিন্যাসে, কখনো 4f1 আর 4f8 বিন্যাস কখনো আসবে না 4f এর ক্ষেত্রে। আর 5 এর ক্ষেত্রে কি কি আসবে না, না 5 এর ক্ষেত্রে 1 5 আর 8 ইলেকট্রনিক কনফিগারেশন আসবে না, অর্থাৎ 5 এর ক্ষেত্রে 1 5 8 ইলেকট্রনিক কনফিগারেশন কখনোই আসবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এগুলোর ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে দেখে নেওয়া যায় কী আসতে পারে। আমি ধরে নিলাম যে 45 নম্বর, এখানে ক্ষেত্রে আমি এক্সেপশনে দেখো 45 নম্বর আছে, তাহলে 45 নম্বর যদি আমরা আঁকতে হয়, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি তৈরি করতে হয় তাহলে দেখে নিই ওটা কীভাবে হয়, ঠিক আছে। তাহলে প্রথম করতে কী বলেছিলাম SS, তারপরটা কি PS, তারপরটা কী বলেছিলাম DPS, তারপরে DPS, তারপরে FDPS,
আর লাগবে না, এস 5s এর ক্ষেত্রে আর লাগবে না, এফডিপিএস, তারপরে এফডিপিএস হয়, এফডিপিএস 45, ঠিক আছে। 45 ক্ষেত্রে দেখো তাহলে এটা কত, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, তাই তো। তারপরে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে। তারপরে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে। এই করে করো, তারপর 7, তারপর এটা 5, এই 4, এটা 5, ঠিক। তাহলে এরকম যদি হয় তাহলে 45 নম্বর মানে আমি দেখে নিই। তাহলে 45 নম্বর মানে দেখো ক্রিপ্টন হয়ে গেলে হয়ে যাবে। ক্রিপ্টন মানে কত বলেছিলাম, ক্রিপ্টন মানে হচ্ছে 4p6, 4p6 মানে এখান পর্যন্ত যদি করা যায় তাহলে 6 হওয়া মানে কিন্তু ক্রিপ্টন হয়ে গেছে। তাহলে ভরে দিই 2 2 6 2 6 2 10, দেখা যাক 2 2 4 2 10 12 12 আর 6 12 আর 6 18 19 20 আর 10 30 আর 6 36, দেখো এখান পর্যন্ত হওয়া মানে ক্রিপ্টন হয়ে গেছে। যেটা বলেছিলাম এবার 45 করতে গেলে কী করতে হবে বলেছিলাম না, বহিস্থ যে এসটা আছে সেটা সবসময় বহিস্থ, এবার দেখা যাক কোনটা, ডি 4D আর 5s, তো বহিস্থ এস কোনটা, বহিস্থ এস কিন্তু 5s, কারণ এক্সেপশন আমি কি বলেছিলাম এদের 2 হয়ে যেতে পারতো, 2 করে দিতে পারতাম কিন্তু হলো না, মানে এক্সেপশনে কি বলেছিলাম 45 সবসময় 1 হয়, তাহলে 5s 1, বাকি কত থাকলো, তাহলে এখানে 36 থেকে 37 হয়ে গেল, 37 থেকে 45 বিয়োগ করে কত হয় 8, তাহলে 45-এর ক্ষেত্রে দেখবে তোমরা বইতেও খুলে দেখে নিতে পারো যে সেখানে 4D 8 কনফিগারেশন হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস তাহলে কী হলো না, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s1 অ্যান্ড 4d8, এটা কিন্তু আমাদের এরমভাবে লিখতে হবে। বা আমরা যদি জেনন কোনো কোড দিয়ে দেখি, অর্থাৎ কোনো নিষ্ক্রিয় গ্যাস দিয়ে যদি লিখি তাহলে কী লিখবো না, 4p6 অবধি মানে কত ক্রিপ্টন কোর, তাহলে ক্রিপ্টন কোর 5s1 4d8 লিখতে পারি, তাই তো। তাহলে 5s1 4d8 লিখতে পারি। আর আমাদের ছোট ছোট মৌলগুলোর ক্ষেত্রে তো আমরা সহজেই করে নিতে পারি। ছোট ছোট মৌলগুলোর ক্ষেত্রে তো আমরা যেমন ধরো 1 থেকে 30 পর্যন্ত আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে অর্ডার কী হবে, অর্ডারটা সেক্ষেত্রে কী হচ্ছিলো 1s 2s, বা এখান থেকেও তুমি করে নিতে পারো যে 1s 2s 2p 3s 3p, তাই তো 4s, তারপর 3d অবধি এরমভাবে পরপর ভরতে থাকে, তাই তো 1 থেকে 30 অবধি এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে 4s আর 3d। আর আয়নের ক্ষেত্রে কি বলেছিলাম না, বহিস্থ কক্ষে যেমন 4s আর 3dর ক্ষেত্রে ইলেকট্রন আগে কোথায় ঢুকছিল না, আগে 4s ঢুকছিল তারপর 3dতে ঢুকছিল, তাহলে ইলেকট্রন বেরোনোর সময় কিন্তু সেই বহিস্থ কক্ষ থেকে আগে বেরোবে, অর্থাৎ বহিস্থ কক্ষখানে কোনটা আছে না 4s। তাহলে ইলেকট্রন ওই মৌলগুলো যখন আয়ন তৈরি করে তখন কোনো একটা ইলেকট্রন বের করবে, আয়ন মানে ক্যাটায়ন তৈরি করছে। একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক, ধরো আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো, কপার দেখো কপার হচ্ছে 29, তাহলে এক্সেপশনের আন্ডারে আছে, এক্সেপশনে কত বলেছিলাম না এর s1 হয়, তাহলে কপারটা দেখে নেওয়া যাক। তাহলে আমি এস করেই যদি লিখি এস পিএস পিএস ডিপিএস ডিপিএস অবধি করলেই হয়ে যাবে, আর বেশি করার দরকার না। দেখা যাক 1 2, আমি যদি ভুলেও যাই 3 4 5 6, তাই তো এরকম যদি হয়ে যায়, তারপর কত, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তারপর এটা কত, এটা 3, এটা 4, ঠিক আছে। এবার 29 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে হলে দেখো 2 2 6 2 6, তাহলে এখান পর্যন্ত হওয়া মানে কত, আর কি বলেছেন বহিস্থ যে এস কক্ষ, এক্সেপশনে দেখো বলা আছে s1 হবে, তাহলে বহিস্থ 29-এর ক্ষেত্রে তাহলে এটা কত হবে s1 4s1, বাকি কত থাকলো, এইটা 18 কে 19 হয়ে গেছে, 19 আর 10, তাহলে 3d10। তাহলে তোমরা যদি ইলেকট্রন বিন্যাস পাও তাহলে দেখবে 4s2 এই 1s2 2s2 2p6 3s2 পরপর লিখে যাও, 3p6 অ্যান্ড 4s1 3d10, এরকম ইলেকট্রন বিন্যাস হলো। বা 3d10টাকে তুমি এদিকেও লিখতে পারো তোমার সুবিধা মতো, বা 3d10 4s1 হয়ে গেল। এবার ইলেকট্রন বেরোনোর সময় আমি কি বলেছিলাম, যেমন 4s1 আগে ঢুকেছে 1, কারণ আমি 4s আর nn+n রুলে বলেছিলাম যে 4s আর 3dর মধ্যে ইলেকট্রন কোথায় আগে ঢোকে না 4s ঢোকে। তাহলে সেক্ষেত্রেও এখন যদি কপার 2+ যদি করতে দেয় তাহলে আমি কি বলেছিলাম, কপার 2 করতে গেলে আগে মাদারটা লিখে নিতে হয়, মাদারের ইলেকট্রন বিন্যাস তাহলে কপারের ক্ষেত্রে এটা। এবার দুটো ইলেকট্রন যদি বের করতে হয় তাহলে কপার 2 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হবে না, এস আগে বেরোবে, এস এর একটা ইলেকট্রন আর এখান থেকে ডি এর একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 হওয়া মানে কিন্তু আর্গান কোর হয়ে গেল, আর 4s এর এখন অস্তিত্ব থাকবে না, তাহলে সেক্ষেত্রে 3d9, এটাই হলো ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করার সময় কিন্তু এইগুলো একটু খেয়াল রাখতে হবে।
এবার চলে আসি এফ ব্লক একটা মৌলের ক্ষেত্রে কীরকম ইলেকট্রন বিন্যাস হতে পারে। ধরা যাক আমি 64 যে আছে সেটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আমি করবো। 64 হচ্ছে গ্যাডোলিয়াম আছে, ঠিক আছে। তাহলে 64 ইলেকট্রন বিন্যাস যদি করতে হয় তাহলে দেখে নিই কেমন হবে। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে দুটো এস লিখে নিই, তারপরটা কি লিখবো, পিএস, তারপরটা ডিপিএস, তারপরটা এফডিপিএস আর এফডিপিএস, তাই তো এইটা হবে। ঠিক আছে, 64 নম্বর যদি করতে হয় তাহলে আমাকে ইলেকট্রনগুলো ভরতে হবে। তা 64 মানে 54 অবধি মানে কত, 54 মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম দেখো 5p মানে হচ্ছে 54। তাহলে দেখে দেওয়া যাক। তাহলে 1 2 3 4 5 6 7 8, তারপরে 2 1 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই তো। এরকমভাবে হয়। এ হচ্ছে 64 অবধি যদি ভরতে হয় তাহলে দেখেন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6, 6 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 6টা, ডি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 10টা, সেজন্য ভরে দিয়েছি 3 4d10 5p6। তাহলে 5p6 হওয়া মানে দেখো এখান পর্যন্ত কিন্তু আমাদের জেনন আমি কত বলেছিলাম আগে, জেননের যে এরিয়াটা হয় সেটা হচ্ছে 54 বলেছিলাম। দেখো এখান পর্যন্ত যদি করা হয় 5p6 অবধি কিন্তু তাহলে জেনন হয়ে যাবে, ঠিক আছে। 54 পর্যন্ত জেনন হয়ে যাবে। আর আমি কি বলেছিলাম না, 4f এর ক্ষেত্রে কিন্তু যখন 1 আর 8 আসার কম্বিনেশন থাকবে তখন 1 8 না হয়ে তার পরবর্তী কক্ষে কিন্তু ইলেকট্রন শিফট হয়ে যাবে যদি উল্টোপাল্টা কিছু হয়। তাহলে দেখে নাও 5p6, তাহলে এখানে কত হচ্ছে 6s2 হওয়া মানে কত 54 আর 2 56 হয়ে গেল। রেস্ট কত পড়ে থাকলো, 56 হলে আর 8টা পড়ে থাকলো। তাহলে 5 8 কি হবে, 5 8 কি হবে দেখে নেওয়া যাক 5 8 8 হয় কি না। তাহলে সেক্ষেত্রে 5 8 8 যদি হয়ে যায় তাহলে কি বলেছিলাম, এফ এর ক্ষেত্রে 1 এর 8 হয় না, তাহলে এটার ক্ষেত্রে এটা 7 হবে আর 5d 1 হয়ে যাবে। কিন্তু এটা কখনই কিন্তু 8 হলো না, যেহেতু আমি বলে দিয়েছিলাম 4f 1 আর 8 হয় না, সেই জন্য 4f এখানে কি হলো 7 হলো আর 5d 1 হয়ে গেল। তাহলে এফ ব্লকের ক্ষেত্রে আমাদের সেটা মিললো। আর 5f এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম 1 5 আর 8 কনফিগারেশন কিন্তু হবে না, ঠিক আছে। এবার চলে আসি ছোট্ট একটা অ্যানায়নের ক্ষেত্রে একটা ইলেকট্রন বিন্যাস দেখে নিই। যেমন ধরো ফ্লোরিন F মাইনাস বা ক্লোরিন F মাইনাস, ক্লোরিন মাইনাস F মাইনাস না করে ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে করলাম। তাহলে ক্লোরিন ইলেকট্রন বিন্যাস 17 হয় প্লাস 1 একটা ইলেকট্রন ঢুকে গেল, তাহলে 18টা ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমি ধরে নিচ্ছি আমাদের এসপিগুলো মনে নেই, যদি আমরা মনে রাখতে পারলে খুব ভালো হয়। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d10 অ্যান্ড 4s2। এটা যদি আমাদের সিকোয়েন্স 1 থেকে 30 অবধি করার জন্য যদি মনে রাখা হয় তাহলে খুব সুবিধা হয়, কারণ 1 থেকে 30 অবধি আমাদের 11-এর ক্ষেত্রে প্রশ্ন করতে পারে, কিন্তু হায়ার অর্ডার হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে সেক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি লিখতে হয় এরমভাবেও লিখতে পারি আমরা, বা এরমভাবেও লিখে নিতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 না হয়ে এটা কত হবে 3p5 হয়ে যাবে, কারণ দেখো এখানে 17টা হয়ে গেছে, 3p5 মানে 17টা। সিএল মাইনাস, তাহলে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম শুধু মাদার লেখো, তারপর এখানে একটা ইলেকট্রন ভরবে, একটা ইলেকট্রন ভরলে কোনটা হচ্ছে না 1s2 2s2 2p6 3s2 অ্যান্ড 3p6। দেখো এখানে 18টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এরমভাবে ইলেকট্রন বিন্যাসগুলো প্রকাশ করতে হবে।